বাংলাদেশ কি তবে একটি ফেইল্ড স্টেট বা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে? যে আগুন শিখা আমরা গত কয়েক মাস ধরে দেখেছি, তা কি এখন সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে? আজ আমরা কোনো সাধারণ খবর দিতে আসিনি। আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো সেই ভয়ঙ্কর সত্য, যা শুনলে আপনার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইতে শুরু করবে। বাংলাদেশ জ্বলছে, আর এই আগুনের উপর উত্তাপ এতটাই তীব্র যে ভারতের সীমান্ত এখন হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেছে যে দুই দেশের সিভিল প্রশাসন বা কূটনীতিক টেবিল নয়, সরাসরি ফোনের হটলাইনে কথা বলতে হয়েছে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী এবং বাংলাদেশের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। প্রশ্ন হচ্ছে কেন? কেন একজন নোবেলজয়ী ডক্টর ইউনূসের শাসনামলে পরিস্থিতি সামলাতে সেনাপ্রধানের সরাসরি হস্তক্ষেপ করতে হচ্ছে? আজ এই ভিডিওতে প্রতিটি বিষয়ে ময়নাতদন্ত হবে। সত্যটা তেতো, কিন্তু আপনাকে শুনতে হবে। দর্শক, আমরা তার আগে খবরগুলো একটু আপনাদেরকে দেখিয়ে আসি, কারণ যে খবরগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এই খবরে যেটা বলা হয়েছে, বাংলাদেশ সহিংসতা সীমান্তে সতর্কতা, ভারত বাংলাদেশ সেনাপ্রধান হটলাইনে। সহিংসতা, রাজনৈতিক অস্থিরতা, বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা, দুই দেশের সেনাপ্রধান সরাসরি যোগাযোগ, উদ্বেগ এবং স্থিতিশীলতার তাগিদ। এবং এই নিউজটা কিন্তু শুধু এখানে না, আপনি যদি ইন্ডিয়ান এই নিউজটা দেখেন, এইখানে দেখেন, অ্যাজ বাংলাদেশ বার্নস, ইন্ডিয়ান আর্মি গোস অন অ্যালার্ট অ্যান্ড পিক আপ দ্য ফোন। এখানেও কিন্তু এই বিষয়টাকে তুলে ধরা হয়েছে। ফায়ার রেঞ্জ টু বাংলাদেশ অ্যাজ নিউ দিল্লি ওপেন্স ডিরেক্ট মিলিটারি চ্যানেলস টু প্রিভেন্ট দ্য ক্রাইসিস ফ্রম দ্য স্প্লিং ওভার। মানে এখানে মিলিটারি ফ্রন্টটাই কিন্তু ওই এখন কাজ করা শুরু করেছে। রাজনৈতিক বা সিভিল প্রশাসনের যে কাজ, সেটা ছেড়ে গিয়ে এখন কিন্তু সেই জায়গাতে কাজ করছে। এই আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো দক্ষিণ এশিয়াতে। বন্ধুরা, এই বিশৃঙ্খলার পিছনে একটা নাম এখন সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে, শরীফ ওসমান হাদি। ভারতের কট্টর বিরোধী এবং জুলাই অভ্যুত্থানের এই মুখটি মারা যাওয়ার পর থেকে যেন নরকের দরজা খুলে গিয়েছে। 18 ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যুর খবর আসার সাথে সাথে ঢাকা থেকে শুরু করে দেশের প্রতিটি কোনায় হায়নারা রাস্তায় নেমে পড়েছে। কিন্তু প্রতিবাদ কি শান্তিপূর্ণ ছিল? না। গত কয়েকদিন আমরা যা দেখেছি তা হলো রাষ্ট্রীয় মদতপুষ্ট তাণ্ডব। ঢাকার প্রাণকেন্দ্র প্রথম আলো, দ্য ডেইলি স্টারের মতো প্রথম সারির পত্রিকার অফিসে আগুন দেওয়া হয়েছে। ভাবা যায় এটা? যারা মুক্ত চিন্তার কথা বলে, আজ মিডিয়ার মুখ বন্ধ করতে পেট্রোল বোমা ছুটছে। উদীচীর শিল্পী গোষ্ঠীর কার্যালয় ভাঙচুর করা হয়েছে। কেন? কারণ এরা কোনো আইন মানতে চায় না। এরা চায় মধ্যযুগীয় বর্বরতা। ডক্টর ইউনূস কি এসব দেখছেন না? নাকি তিনি দেখেও না দেখার ভান করছেন? আসুন এবার একটি মর্মান্তিক ঘটনায়। 20 ডিসেম্বর শনিবার ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার এক বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়া হলো। অপরাধ কি? তার অপরাধ হলো রাজনৈতিক কোন্দল হতে পারে বা উগ্রবাদী টার্গেট, কিন্তু সেই আগুনের লেলিহান শিখা কেড়ে নিল একটি 7 বছরের নিষ্পাপ শিশুর জীবন। একজন বাবা হিসাবে, একজন নাগরিক হিসাবে আমি প্রশ্ন করতে চাই, এই কি আপনাদের সংস্কার? এই প্রশ্ন কিন্তু জাতির কাছে এখন আপনার কাছে থাকবেই। একটি ছোট শিশুর লাশের উপরে দাঁড়িয়ে আপনারা কোন নতুন বাংলাদেশ গড়তে চাইছেন? রাষ্ট্র যখন নাগরিকদের জীবন নিরাপত্তা দিতে পারে না, তখন সেই রাষ্ট্রের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারায়। লক্ষ্মীপুরের এই চিতা কি ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা নয়? সবচেয়ে জঘন্য ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার। একজন হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন কিভাবে তাকে হত্যা করা হলো, এই বিষয়টা যদি আপনারা জানেন, আতঙ্কিত হয়ে যাবেন আপনারা। এবং কেন তাকে হত্যা করা হলো? কারণ তার বিরুদ্ধে ব্লাসফেমি বা ধর্ম অবমাননার মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। বন্ধুরা, তথ্যের দিকে তাকান। সেই যুবককে প্রথমে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে রক্ষা করা। অথচ কি হলো? অভিযোগ উঠেছে পুলিশ তাকে উন্মত্ত জনতার হাতে তুলে দিল। এরপর তাকে পিটিয়ে মেরে ফেলা হলো। তার মৃতদেহ একটি গাছের সাথে বেঁধে প্রকাশ্যে আগুনে ধরিয়ে দেওয়া হলো। পরবর্তীতে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আনা অভিযোগ ছিল সম্পূর্ণ মিথ্যা। ভারতের টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়া আজ এই পৈশাচিক খবর দিচ্ছে। এটা কিন্তু আমরা বলছি আপনাকে যে ভারতের টাইমস অফ ইন্ডিয়াতে সেই নিউজটা কিন্তু আপনাদের আমরা দেখিয়েছি, যে এখানে কিন্তু সেই জিনিসটাকে ভারতের পত্রিকাগুলো কিন্তু সেটাকে হাইলাইট করেছে। সংখ্যালঘু আজ বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের চেয়ে অধম অবস্থানে আছে। ডক্টর ইউনূস সাহেব, আপনি শান্তির জন্য নোবেল পেয়েছেন। আপনার শাসনামলে মানুষের শরীর পুড়িয়ে উল্লাস করা হচ্ছে। এই কি আপনার শান্তি? এটা কি মানবাধিকার? এবার আসুন আসল থ্রিলারে। এই অভ্যন্তরীণ অস্থিরতা এখন ভারত বাংলাদেশ সীমান্তকে উত্তপ্ত করে তুলছে। যে নিজের তথ্য অনুযায়ী ভারতের উত্তর পূর্বাঞ্চলে এবং পশ্চিমবঙ্গ সীমান্তে সেনা এবং বিএসএফ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
কেন রয়েছে? কারণ বাংলাদেশের অরাজকতা ভারত সীমান্তে শরণার্থী সংকট এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। পরিস্থিতি এতটাই গম্ভীর যে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী সরাসরি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ফোন করেছেন। এটি কোনো সাধারণ প্রোটোকল নয়। যখন একটি দেশের সিভিল সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয় তখন সামরিক চ্যানেলে সক্রিয় করতে হয়। জেনারেল ওয়াকার আশ্বাস দিয়েছেন যে ভারতীয় স্থাপনা এবং নাগরিকরা নিরাপদ থাকবেন। কিন্তু বাস্তবতা কি চিত্র দেখছি আমরা? সীমান্তে বিজেপি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক হচ্ছে নিয়মিত এবং জেনারেল ওয়াকারের আশ্বাস দিয়েছেন যে ভারতীয় স্থাপনা নাগরিকদের নিরাপদ থাকবেন। তারপর কি নিরাপদ আছে? বিএসএফ সদস্যদের প্রবেশের ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি আঞ্চলিক নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ যদি আজ তা নিয়ন্ত্রণ হারায় তবে পুরো দক্ষিণ এশিয়া অস্থির হয়ে উঠবে। কূটনীতিক টেবিলেও এখন যুদ্ধের মেঘ। ভারত সরকার বাংলাদেশের হাই কমিশনারকে মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে দিল্লিতে তলব করেছেন। কেন? কারণ ভারতের হাই কমিশনের উপর হুমকি, বাংলাদেশি নেতাদের ভারত বিরোধী বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে, শান্তি আর স্থিতিশীলতা বজায় রাখা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। যদি ভারতীয় সম্পদ নাগরিকদের উপর হামলা হয় তবে ভারত তার হাত গুটিয়ে বসে থাকবে না। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হয়েছে ভারতের সরকার এখন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার হচ্ছে। বন্ধু রাষ্ট্র থেকে আমরা কি তবে চিরতরে শত্রু হওয়ার দিকে এগোচ্ছি? এই ফাটলের দায় কার? এখন প্রশ্ন হচ্ছে এর শেষ কোথায়? বিশ্লেষকরা মনে করছেন পরিস্থিতি যদি এখনই শান্ত না হয় তবে একটি গৃহযুদ্ধ মোড় নিতে পারে। আইন শৃঙ্খলা বাহিনীর পঙ্গুত্ব, পুলিশ নেই, বিচার নেই, যে লাঠির জোর বেশি সেই রাজ্য। যে অর্থনৈতিক পতন হতে পারে, অস্থিতির সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ, বিদেশি বিনিয়োগকারী পালাচ্ছে। আন্তর্জাতিক যে বিচ্ছিন্নতার জায়গায় আমরা দাঁড়াবো সেখানে হচ্ছে ভারত তার সীমান্ত বন্ধ করে দিলে, সীমান্তে বড় ধরনের সংঘর্ষ শুরু হলে বাংলাদেশের খাদ্য এবং পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়বে। দুই দেশের সেনাপ্রধানের মধ্যে সরাসরি যোগাযোগে একমাত্র আশার আলো। কিন্তু সেনাবাহিনী কতদিন সাধারণ মানুষের ক্ষোভ সামলাবে? রাষ্ট্র যখন মানুষকে নিরাপত্তা দিতে পারে না তখন মানুষ শাসনের আদর্শ নয় শাসনের শুরু করে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, আপনার কাছে দেশবাসীর প্রশ্ন করছেন নাকি আপনি কেবল একটি দাবার গুটি? আপনার নাকের ডগায় মানুষ পুড়িয়ে মারা হচ্ছে, মিডিয়া অফিস জ্বালানো হচ্ছে, শিশুরা মরছে, আর আপনি কেবল বিদেশি লবিং নিয়ে ব্যস্ত। আপনি নিরাপত্তা আজ অপরাধীদের সাহস দিচ্ছে। আপনি যদি এই উগ্রবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেন তবে ইতিহাসে আপনার নাম একজন অকার্যকর প্রশাসক এবং মুনাফিক হিসেবে লেখা থাকবে। দেশটা কি আপনার হাতে নিরাপদ? সাধারণ মানুষ এখন প্রকাশ্যে সেনা শাসনের কথা বলছে। কেন? তারা ব্যালটের চেয়ে প্রাণের নিরাপত্তা বেশি চায়। বন্ধুরা, বাংলাদেশের অবস্থা এমন এক আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে, সীমান্ত বিএসএফ এর বন্দুক তাক করা, ভিতরে আগুনের ইতিহাস শিখা। আমরা কি 53 বছর পর এই দেশে চেয়েছিলাম? নোবেল শান্তি পুরস্কার সম্মান রক্ষা করুন, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন, গণপিটুনি আর আগুন দেওয়া বন্ধ করুন। অন্যথায় এই সীমান্ত উত্তেজনা কেবল বিজিবি বা বিএসএফ এর বৈঠকে সীমাবদ্ধ থাকবে না। এটি একটি আন্তর্জাতিক সংকটের রূপ নেবে, যার পরিণতি হবে ভয়াবহ। সুপ্রিয় দর্শক, এই পরিস্থিতি কতটা ভয়ানক সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করলাম এবং আপনি দেখেন যে আমরা কিন্তু একটা যুদ্ধ অবস্থার মধ্যে চলে যাচ্ছি এবং সেটা এখন সময়ের ব্যাপার মাত্র। দর্শক, আপনারা কি মনে করেন দুই দেশের সেনাপ্রধানের এই যোগাযোগ কি সত্যি স্থিতিশীলতা ফেরাবে নাকি এটি আরো কোনো বড় সংঘাতের পূর্বাভাস? আপনার মতামত কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে সরকারের কানে বা পিচাস ইউনুসদের কানে এই কথাগুলো পৌঁছায়। সচেতন থাকুন, সত্যের সাথে থাকুন এবং সাবধান থাকুন, নিরাপদ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সাবধানে থাকবেন।